আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিব আফরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। গুম ও খুনের অভিযোগে বিচারিক আদালতে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রিসভার সদস্য, পুলিশ কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আরও 3টি মামলা হয়েছে। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় প্রাণ হারান 500-র বেশি মানুষ। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হত্যা, খুনের অভিযোগে ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে দেশব্যাপী মামলার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেন আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির। আসামি করা হয় শেখ হাসিনা সহ সাবেক সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংগঠনকে। জুলাই 2024 থেকে 5 অগাস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, সেই গণহত্যাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি। এদিকে 2005 সালে সোহেল রানাকে গুমের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। সিএমএম আদালত উত্তরা থানাকে যা এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। রেব 1-এ আমি ছিলাম 4 মাস 3 দিন। ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয়। এর সর্বাত্মক শাস্তি চাই এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিড করবো ইনশাল্লাহ। আমি চাই কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয়। একই দিনে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলার আবেদন করেন ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নিহত ফয়জুল ইসলাম রাজনের ভাই রাজীব, যা কাফরুল থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন আদালত। জুলাই 2024 থেকে 5 অগাস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, সেই গণহত্যাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি। নিহতের যে পরিসংখ্যানটা বিভিন্ন পত্রপত্রিকায় দিয়েছে, সেই পরিসংখ্যানটাকে আমরা কমপক্ষে হিসাবে দিচ্ছি যেন তারা তদন্ত করে এই সকল সঠিক সংখ্যাটা বের করে আনতে পারে। এই আবেদনটা গ্রহণ করেছেন। গেল মঙ্গলবার শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম হত্যা মামলা দায়ের হয়। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা সহ জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না, এমনটা জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ছাত্র আন্দোলনে ঢাকার মামলা বৃহস্পতিবার ও সারা দেশের মামলা 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। এছাড়া বিচার বিভাগের সব কর্মকর্তার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব 10 কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশনাও দেন তিনি। সুরত খানের রিপোর্ট। গেল কয়েকদিনে প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ সহ বেশ কিছু পরিবর্তন এসেছে বিচারাঙ্গনে। প্রয়োজন আরও সংস্কারের। এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পর্যায়ক্রমে সব সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। বিচারের জন্য কি উদ্যোগ নেওয়া হয়েছে? ছাত্র আন্দোলনের সময় হওয়া মিথ্যা মামলাগুলো 31 আগস্টের মধ্যে নিষ্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে বিগত সরকার প্রধান সহ নির্দেশদাতা সবার বিচার করা হবে বলেও জানান উপদেষ্টা। এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল, সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছে তারা দিনে রাতে কাজ করছে, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। জনগণের টাকা যারা পাচার করেছে তাদের বিচারের পাশাপাশি অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসিফ নজরুল। আমার দেশের সম্পদ, আমার দেশের ব্যাংক লুটপাট করে নিয়ে যাবে, এটা তো আমার আপনার টাকা, এটা তো আপনার সাবেক সরকারের মন্ত্রীদের টাকা না। জনগণের টাকা যারা নিয়ে গেছে তাদের অর্থ ফেরত আনার ব্যবস্থা করা, তাদের বিচারের সম্মুখীন করার জন্য
যতটুকু করা দরকার অবশ্যই আমরা করব। এক যুগেরও বেশি সময় ধরে ঝুলে থাকা সাগররুনি হত্যার বিচার করা হবে বলেও জানান উপদেষ্টা। আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। আমি বিশ্বাস করতে পারি না যে এরকম একটা ফার্স করা হয়েছে, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড নিয়ে। বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিছু উদ্যোগ গ্রহণ করেছি। শরীয়ত খান, RTV, ঢাকা। সালমান এফ রহমান ও আনিসুল হককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, আমরা যেমনটি জেনেছি যে গত রাতে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাদেরকে আদালতে তোলা হলো। কি কি তথ্য রয়েছে আপনার কাছে এই বিষয়ে? দুঃখিত দর্শক, সংযোগের ত্রুটির কারণে আমরা আমাদের সহকর্মীর কথা শুনতে পেলাম না। আমরা আবারও চেষ্টা করব তার কাছে গিয়ে কিছু তথ্য জানার জন্য। এর মধ্যে জানিয়ে দিচ্ছি পরবর্তী সংবাদ। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনের কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বিকেল 4:30টায় শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানিয়েছেন, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে ছাত্র জনতা তা রুখে দিতে প্রস্তুত। এ সময় ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা সহ 4টি দাবি জানানো হয়। ভারতে বসে পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি যেখান থেকেই হোক পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করে থাকেন, তাহলে আপনাদের গায়েবানা জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না। আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না। ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসেই শেখ হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রংপুরের জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই অভিযোগ করেন। এর আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এই বিএনপি নেতা। সমাবেশে বক্তব্যকালে ফখরুল বলেন, দেশে গুম, খুন, শিক্ষার্থী হত্যা ও লুটপাটের জন্য শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্য ও অসৎ পুলিশ কর্মকর্তাদের বিচার নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান ফখরুল। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন হচ্ছে, এই দোয়া করে আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য নতুন চক্রান্ত শুরু হয়েছে। যে সমস্ত পরিবাররা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদের বিচার করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল, জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, কুমিল্লা, ফরিদপুর, গোপালগঞ্জ,
যশোর, জয়পুরহাট ও কুষ্টিয়া শহরে বিএনপি নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। গণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে ময়মনসিংহ, মাদারীপুর, নওগাঁ, নড়াইল, পিরোজপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, বাগেরহাটের নেতাকর্মীরাও অবস্থান কর্মসূচি পালন করেছেন। দর্শক, আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে সিএমএম আদালতে। সালমান এফ রহমান এবং আনিসুল হককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপদেষ্টা এফ রহমান সাহেব, ওনারা এই অবৈধ নির্যাতনের সরাসরি তারা সম্পৃক্ত ছিলেন। অর্থাৎ আজকে সেই খুনের মামলায়, ছাত্র হত্যার মামলায় পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছিল। আদালত এই ছাত্রদের সম্মানের দিকে তাকিয়ে, ছাত্রদের আন্দোলন এবং তাদের জীবনের প্রতি সম্মান রেখে আমরা আদালতে ছিলাম। আদালত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা এখান থেকে আমরা একটা জিনিস দাবি করি, সাধারণ জনগণ, সমস্ত আইনজীবী সবাই প্রত্যাশা করে এই ধরনের আসামিদের যাতে ফাঁসির রায় কার্যকর হয়, ফাঁসির রায় যাতে বাস্তবায়ন হয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, আমরা সব এটা প্রত্যাশা করি। আসলে যখন কথা বলছিলাম আইনজীবীদের সঙ্গে, তখন কিন্তু দুইজনকে মামুনুর রশিদের আদালতে আমরা আগেই জানাচ্ছিলাম যে মামুনুর রশিদের আদালতে তাদের তোলা হয়েছিল এবং এখন পর্যন্ত এই দুই হ্যাভিওয়েট আসামি কিন্তু এই এজলাসে আছেন এবং সেখান থেকে কিন্তু তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে কিছুক্ষণের ভিতর যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু আবার সর্বোচ্চ নিরাপত্তায় তাদেরকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করছেন। আমরা দেখেছিলাম যে আসার সময় যখন তাদেরকে আসলে গারদখানা থেকে এখানে নিয়ে আসা হয়, তখন কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার পরেও তাদের যে পরিমাণ বিক্ষুব্ধ আসলে আইনজীবীরা ছিলেন, তারা কিন্তু নানাভাবে ভুয়ো ধ্বনি দিচ্ছিলেন, নানা রকমভাবে আসলে বাধার সৃষ্টি করছিলেন এবং সেই কারণে আমি দেখলাম যে খুবই কম সময়ের ব্যবধানে, অর্থাৎ 7 থেকে 8 মিনিটের ব্যবধানে কোর্ট বসেছে এবং কোর্ট কিন্তু তার রায়টি দিয়ে কিন্তু এখান থেকে চলে গেছে। অর্থাৎ যেটি বলছিলাম যে 10 দিনের রিমান্ড আসলে পুলিশ থেকে চাওয়া হয়েছিল। 10 দিন রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ বিচারক কিন্তু এজলাস ত্যাগ করেন এবং এখন তাদের এখান থেকে বের করা হবে। বের করে কিন্তু তাদেরকে গারদখানায় নেওয়া হবে এবং সেখান থেকে যেহেতু মামলাটি নিউ মার্কেট থানায় আছে, নিউ মার্কেট থানার যে আয়ু তার অধীনে তাকে দিয়ে দেওয়া হবে এবং আগামী 10 দিন তাদেরকে আসলে রিমান্ডে দেওয়া হবে। আমি আগেই বলতাম যে হত্যা মামলাটি হয়েছিল আন্দোলন চলার সময়, সেই হত্যা মামলায় তারা প্ররোচনা দিয়েছেন, সেই অভিযোগে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই এর সঙ্গে আর কারা জড়িত আছেন সেই বিষয়টি হয়তো এই যে রিমান্ড, সেই রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবেন যারা পুলিশ সদস্য আছেন। আমরা আসলে অপেক্ষা করছি এজলাস থেকে আসলে কখন এই দুই আসামিকে বের করা হবে। দুইজন আসামিকে আমরা দেখেছি যে কালকে বিভিন্ন ছবি তাদের ফেসবুকে ছড়িয়ে যাচ্ছে, যে ছবিগুলো ছড়িয়েছিল তারপরে কিন্তু আমরা আসলে কোনো ছবি এখন পর্যন্ত পেয়েছিলাম না। আজ প্রথম তাদের আদালতে তোলা হলো এবং আমরা দেখেছি যে দুইজন আসামিকে হেলমেট পরিয়ে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং দুইজন পাশাপাশি ছিলেন। আসলে তাদের মুখ অবয়ব কি অবস্থায় ছিল, তারা আসলে কতটা বিষণ্ণ ছিলেন না কেমন ছিলেন সেটি কিন্তু আসলে দেখা সম্ভব হয়নি, কারণ এই পরিমাণ মানুষ আসলে এই কোর্ট চত্বরে আজকে অবস্থান করছেন। সবকিছু মিলিয়ে কিন্তু আসলে পরিস্থিতি আসলে খুব স্বাভাবিক নয়। আমি বলছিলাম যে শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশি এখানে বিজিবি মোতায়েন আছে, এখানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন আছে, তারপরেও কিন্তু আসলে পরিস্থিতি কিন্তু আসলে স্বাভাবিক করা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। এখনো কিন্তু তাদেরকে কোর্ট থেকে বের করতে কিন্তু আসলে হিমশিম এজলাস থেকে বের করতে কিন্তু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে তত্ত্বাবধানে আছেন, পুলিশ থেকে শুরু করে আমি আগেই বলছিলাম যে সেনাবাহিনীর যারা কর্মকর্তা আছেন সবার ক্ষেত্রে কিন্তু আসলে একটা হিমশিম পরিস্থিতি। তাদেরকে হয়তো কিছুক্ষণের মধ্যেই বের করা হবে। তার আগে আসলে যে এজলাসের বাইরে যে জটলা করে আছে আসলে আইনজীবীরা, সেই জটলাটি আসলে ছাড়ানোর চেষ্টা করছেন যারা এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর
সদস্যরা তারা আইন শৃঙ্খলার দায়িত্ব আছেন। আমি আগেই বলছিলাম যে যার আদালতে আসলে তোলা হয়েছে সেই আদালত থেকে বিচারক কিন্তু খুব কম সময়ের ব্যবধানে কিন্তু রায়টি দিয়ে কিন্তু এখান থেকে চলে গিয়েছেন। অর্থাৎ মামুনুর রশিদের যে আদালতে তাকে তোলা হয়েছিল সেই আদালতে কিন্তু খুব কম সময়ের ব্যবধানে এখান থেকে কিন্তু। জি, ধন্যবাদ আপনাকে সুমন তানভীর। দর্শক, আমরা দেখছিলাম ঢাকার সিএমএম আদালতে দুজনের 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, আনিসুল হক এবং সালমান এফ রহমানের। চলছি পরের সংবাদে। সীমান্তের এপার ওপারে ছাত্রদের বিজয়ে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে, তাই ব্যবসায়ীদের সেদিকে নজরে রাখার আহ্বান জানিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর সভাপতি মাহবুবুর রহমান। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্যবসায়ী সমাজ আয়োজিত দেশের বর্তমান সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন মাহবুবুর রহমান। আইসিসিবির সভাপতি বলেন, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই এর শীর্ষ ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নেন। এমন একটা কনস্পিরেসি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে যে যাতে করে আমাদের এই যে বিজয়, এই অর্জনটাকে নস্যাৎ করা, এই ইন্টারিম গভর্নমেন্ট আনসাকসেসফুল হয় এবং এই রিফর্মগুলো করতে না পারে, ইলেকশনটা যেন আরও দেরিতে হয়, যাতে করে পলিটিক্যালি একটা আনসার্টেন সিচুয়েশন ডেভেলপ করে। এটার জন্য বিভিন্ন লোক পিছন থেকে কাজ করতেছে। উৎপাদন ও সরবরাহের মাধ্যমে মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এমনটা জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বললেন, দাম কমবে, তবে রাতারাতি নয়। সচিবালয়ে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, অর্থ আত্মসাৎকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা চলমান থাকবে। এদিকে যাত্রাবাড়ী কাঁচা বাজারে সিন্ডিকেট ভাঙা সহ 9 দফা দাবি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর পণ্যের দাম ঠিক রাখতে প্রতিযোগিতা কমিশনের সঙ্গে বৈঠকে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের জবাব নেন শিক্ষার্থীরা। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শেখ হাসিনার সরকার ক্ষমতা ছাড়ার পর ভাঙতে শুরু করেছে সব সিন্ডিকেট, কমতে শুরু করেছে সবজির বাজার। সব পণ্যের দাম কমাতে বাজারে বাজারে তদারকি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। যাত্রাবাড়ী কাঁচা বাজার পরিচালনার ক্ষেত্রে আড়তে পূর্বের সব সিন্ডিকেট ভেঙে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ সহ 9 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। বিভিন্ন রকম চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করতে হবে। কোনো ট্রাক থেকে কোনো প্রকার চাঁদা নেওয়া যাবে না ও আড়তের বাহিরে কোনো প্রকার বাজার ও পার্কিং বসানো যাবে না। আমরা আমাদের দায়িত্ব পালন করব, জনতা তাদের দায়িত্ব পালন করব। এই আড়তকে বৈষম্য মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত করার দায়িত্ব হচ্ছে জনতার, অর্থাৎ যারা এখানে ব্যবসা করে। এছাড়াও বাজারে পণ্যের দাম ঠিক রাখতে প্রতিযোগিতা কমিশনের সঙ্গে বৈঠক করে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীরা। সঠিকভাবে দায়িত্ব পালনে কেউ বাধা দিলে শিক্ষার্থীদের জানানোর পাশাপাশি দায়িত্ব পালনের সমস্যা থাকলে নিজ দায়িত্বে অবসরে যাওয়ার কথা জানান সমন্বয়করা। এই পরিবর্তিত পরিস্থিতিতে এই সংস্কারমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে চান, ছাত্র জনতার সাথে কাজ করতে চান, আপনি নিজের জায়গাটা উন্মুক্ত করেন। সেখানে কি কি দুর্নীতি হয়েছে, কি কি অনিয়ম হয়েছে, কি কি অন্যায্যতা হয়েছে, আপনি কি কি কাজ করতে পারেন নাই, কেন করতে পারেন নাই, কে আপনাকে বাধা দিয়েছে, বা আপনি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকেন তাহলে সেগুলো সহ আপনি একটি শ্বেতপত্র প্রকাশ করুন। যারা আমাদের ওপোনেন্ট তারা কিন্তু একটা বার্তা পাবে যে কম্পিটিশন কমিশনের ম্যান পাওয়ার যাই থাকুক না কেন তার পিছনে একটা সহায়ক শক্তি এখন সবসময় কাজ করছে। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দ্রুত মূল্যস্ফীতি কমে আসবে আর বাজার নিয়ন্ত্রণে দ্রুত অ্যাকশনে যাবে সরকার। পদক্ষেপগুলি নিচ্ছি, তাদের সংশ্লিষ্ট যারা আছেন তারা অতি দ্রুত ব্যবস্থাটা নেবেন এবং প্র্যাকটিক্যাল, আমাদের আর কোনো এজেন্ডা নাই যে কাকে কি করব, কাকে ধরবো, কাকে ইস্যু করবো, কোনো কিছু না। আমরা একদম আপনাদের জন্য, সবার জন্য আমরা যতটা সময় আমাদের কষ্টের লাঘব করা, মূল্যস্ফীতি যাতে এফেক্ট হয় একেবারে শিগগির বলতে আমরা বলি না কালকে মৌলভীবাজারে যাবেন, দাম কমে, সেটা বলবেন না। এছাড়াও বিগত সরকারের আমলে যারা বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান সালেউদ্দিন আহমেদ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। রাষ্ট্রকে সংস্কার করে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে ছাত্রদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত।
না হলে বিভিন্ন বাহিনীতে ঘাপটি মেরে বসে থাকা দলীয় ক্যাডাররা দেশকে ফের বিশৃঙ্খলায় ফেলতে পারে। সকালে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা। তারা জানান, ছাত্র জনতার আন্দোলনে গুলি করে মানুষ হত্যা মানবতা বিরোধী অপরাধ, হত্যাকারীরা যেন পালিয়ে যেতে না পারে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার শ্বাসরুদ্ধকর বিক্ষোভে পতন ঘটেছে দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের। এরপর কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সে বিষয়ে নাগরিক ভাবনা জানতে সিপিডির এই সংলাপ। সব জায়গায় কর্পোরেট কালচার আনতে হবে। এতে বক্তারা জানান, দেশের টাকা খরচ করে মানুষের উপর নজরদারি করত সাবেক স্বৈর সরকার। আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়ে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা যেন রক্ষা না পায়। ন্যূনতম পক্ষে 700 ব্যক্তির প্রাণহানি ঘটেছে, হাজার হাজার ব্যক্তি আহত হয়ে, মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত করা, এবং একই সাথে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাদেরকে আদালতে হাজির করা। ছাত্রদের রাজপথ ছেড়ে যাওয়ার আগে একটি টেকসই চুক্তি ভিত্তিক দেশ সংস্কার জরুরি বলে মনে করেন তারা। আমার মনে হয় যে আমাদের কোনো একটা কাঠামো লাগবে যেখানে নাকি এই বলা হয় ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য কস্ট অফ ডেমোক্রেসি। এই ভিজিলেন্স যদি না থাকে তাহলে ডেমোক্রেসিকে আমরা অন্তর্ভুক্তিমূলক যে সমাজের কথা বলছি সেটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো না। কিছু সংস্কার হয়তো আমরা এখন করব, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে সেটাকে আমরা কিন্তু ধারণ করে, সংরক্ষণ করে, শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, এখন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সর্বক্ষেত্রে দলীয় ক্যাডারমুক্ত দেশ গড়ার। সবগুলো দলের সময় বাংলাদেশে যত রাষ্ট্রীয় খুন এবং অমীমাংসিত অপরাধ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বা রাষ্ট্রীয় বাহিনীর মদতে, সেগুলো তদন্ত শুরু করা ভীষণ জরুরি। বাংলাদেশের মানুষ অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে চায়। অর্থনীতির দুষ্টচক্র ভাঙার পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এই 25টা দপ্তর ওনার হাতে রাখার কোনো যুক্তি নাই, উনি একটা দপ্তর রাখার দরকার নাই, উনি সব দপ্তরের উপর খবরদারি করবেন। সেলিম মালিক, RTV, ঢাকা। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক কম। অনেকদিন পরে শ্রেণীকক্ষে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। নওগাঁয় 1374টি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। রাজশাহীতেও বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন, সপ্তাহের শেষের দিকে হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসছে না। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন তারা। ভারত বাংলাদেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকেই সবসময় গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি। এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান ভারতীয় হাই কমিশনার। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম কোনো বিদেশি কূটনৈতিক মন্ত্রণালয়ের আসা। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে এক প্রশ্নে ভারতীয় হাই কমিশনার বলেন, আজকে কেবল সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। I conveyed our willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people for peace, security and development. ট্রাফিক নিয়ন্ত্রণে ভূমিকা পালনকারী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ। দুপুরে গুলশান 1 ও 2 সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের হাতে 3000 ছাতা তুলে দেয় প্রতিষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপের HR জেনারেল ম্যানেজার হাসান তৈয়ব ও চিফ মার্কেটিং অফিসার SM রবিউল ইসলাম। রোদ বৃষ্টির এ সময় দরকারি ছাতা পেয়ে কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা। আর সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে আসার কথা জানায় বেঙ্গল গ্রুপ। শেখ হাসিনায় আস্থা জানিয়ে শান্তি সমাবেশ ও মিছিল সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে প্রতিবাদ জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারীরা। বিগত 15-16 বছরে কৃষি খাতের জঞ্জাল শেষ হয়নি জানিয়ে সকালে খামারবাড়ির কৃষি অধিদপ্তরের সংবাদ সম্মেলনে একথা বলেন অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন। তিনি আরও বলেন, খামারবাড়ির মহাপরিচালক ও পিডির নেতৃত্বে ভয় দেখিয়ে এই সমাবেশ করা হয়।
স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি সম্পর্কে অভিযোগ জানিয়ে এসব কর্মকর্তাদের অপসারণের দাবি তাদের। আমাদের খামারবাড়িতে কিন্তু আগস্ট 5 তারিখের পরে কোনো চেঞ্জ হয় নাই। আমরা মনে করতেছি যে এনারাই যদি এখনো ক্ষমতা থাকেন তাহলে সরকারের যে উদ্দেশ্য নিয়ে কাজ করতে সেই উদ্দেশ্য ব্যাহত হবে না। এই জন্য আমরা অবিলম্বে চাই সেই সমস্ত দুর্নীতি বা অপরাধগ্রস্ত লোকজন যারা সরকারের সাথে একাত্মতা ঘোষণা করছে তাদের অবিলম্বে খামারবাড়ি থেকে প্রত্যাহার করা হোক। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে 3 আফগান বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর 3 সেনা। মঙ্গলবার কাবুলের তালেবান প্রশাসনের এক মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাতে তোরখাম সীমান্ত ক্রসিংয়ের কাছে পাকিস্তানের সীমান্ত বাহিনী গুলি ছুড়লে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আফগান বেসামরিক নাগরিকের বাড়ি লক্ষ্য করে ছোড়া গুলিতে এক নারী ও 2 শিশু নিহত হন। এ ব্যাপারে পাকিস্তান সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। ব্রিটিশ আমলে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত নির্ধারিত হলেও সীমান্ত নিয়ে বিরোধ রয়ে গেছে। এ নিয়ে প্রায়ই ঘটে সংঘর্ষের ঘটনা। ক্ষমতাচ্যুত হয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন। তিনি সংবিধান ভঙ্গ করেছেন বলে দেশটির একটি আদালত রায় দিয়েছে। ফৌজদারি অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে মন্ত্রী পরিষদে নিয়োগ দেওয়ার কারণে প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে বরখাস্ত করা হয়। রায় বলা হয়েছে তিনি মৌলিক নীতি ভয়াবহভাবে লঙ্ঘন করেছেন। জানাবো খেলার খবর। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করে যোগ্যদের দায়িত্বে ফেরানোর দাবি জানিয়েছে ক্রীড়া সংগঠন ও সাবেক খেলোয়াড়রা। সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এমন দাবি জানায় তারা। এই মানববন্ধনে যোগ দেয় কোচ ও ফেডারেশনের সংশ্লিষ্টরাও। নাজমুল সাকিবের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিনের দুর্নীতির কালো ছায়ায় জর্জরিত দেশের ক্রীড়াঙ্গন দিন দিন পিছিয়েছে। অনিয়ম আর স্বজনপ্রীতিতে ভাটা পড়েছে সাফল্যে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য যেন সোনার হরিণ হয়ে উঠেছে। দেশের ক্রীড়াঙ্গনে সুদিন ফেরাতে তাই অযোগ্যদের ঝেড়ে ফেরার দাবিতে এ মানববন্ধন। ক্রীড়াঙ্গনে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের পদত্যাগ ও বিচারের দাবি ওঠে এই মানববন্ধন থেকে। কারণ ফেডারেশনের রাজতন্ত্রভাবে পরিচালিত হয়েছে এতদিন 15 বছর যাবত। তার পছন্দের খেলোয়াড়দের অ্যাডভান্স করেছে আর ভালো ভালো খেলোয়াড়দের তারা বিলুপ্ত করে দিয়েছে। আমাদের নেক্সট জেনারেশন সবাই যেন ক্রীড়াঙ্গনটাকে একটা মানে দলীয় মুক্ত পায়। 5 বছর ধরে ন্যাশনাল কম্পিটিশন করা হয় নাই এবং আমাদের প্লেয়ারদেরকে বিভিন্নভাবে যাতে প্র্যাকটিস করতে না পারি, এই ভেন্যুটা যাতে ব্যবহার করতে না পারি, তাদেরকেও তারা বের করে দিচ্ছে, প্র্যাকটিস করে না এবং তালা মেরে রাখে। স্বজনপ্রীতি হয়তো আমাদের ফেডারেশনের যারা হচ্ছে কাছের ওনাদের হচ্ছে সুযোগ দেওয়া হয়তো, আমাদের দেওয়া হয়তো না। আমরা ওইটা চাই না, আমরা চাই সবাই সুযোগ পাবে। এই সময় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনে সাফল্য আনতে ক্রীড়া সংগঠনগুলো রাজনীতির বাইরে রাখতে হবে, দায়িত্ব দিতে হবে ক্রীড়া সংশ্লিষ্টদের। বাংলাদেশে এখন থেকে কোন ক্রীড়াঙ্গনে, কোন ফেডারেশনে, কোন সংগঠনে দলীয়করণ করা হবে না। যারা মাঠে বঞ্চিত হয়েছে, যারা কাজ করেছে সেই লোকগুলোকে দিয়ে আমরা প্রত্যেকটি ফেডারেশন সাজাবো। এ সময় বিভিন্ন ফেডারেশনের দুর্নীতিবাজদের স্বেচ্ছায় পদত্যাগ করে ক্রীড়াঙ্গনে সুন্দর পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান সাবেক এই ফুটবলার। নাজমুস সাকিব, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদে এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।